নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এবার কি ওম বিড়লার পালা, অর্থাৎ ওম বিড়লার ইস্তফা দেওয়ার পালা, এই প্রশ্ন উঠছে। তার কারণ একদম সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ওম বিড়লাকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হলো এবং ওম বিড়লার উপর রীতিমতন কিন্তু একটা টিপ্পনি কাটলেন একদম ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাওয়াই। কি এমন ঘটনা ঘটলো যে ওম বিড়লা তাকে নিয়ে মন্তব্য করলেন প্রধান বিচারপতি, সেইটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি তাদেরকে নিয়ে যখন সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, ঠিক তেমন ভাবে এবার কিন্তু একদম সরাসরি প্রত্যেকটা আইনসভার যে স্পিকার, সেই স্পিকারদেরও সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কি ঘটনা ঘটেছে তেলেঙ্গানা শহরে, তেলেঙ্গানা রাজ্যের ঘটনা, এবং সেই তেলেঙ্গানা রাজ্যে কিন্তু দল বদলকে নিয়ে স্পিকারকে রীতিমতন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টে আমরা যা দেখতে পেলাম, রীতিমতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি 3 মাস সময় বেঁধে দিলেন স্পিকারকে এবং সরাসরি কিন্তু সংসদের যে স্পিকার রয়েছেন ওম বিড়লা তাকে নিয়েও মন্তব্য করলেন। তাহলে কি এবার কোথাও গিয়ে ওম বিড়লার পালায় প্রশ্ন উঠছে? সেই নিয়ে সামগ্রিক প্রতিবেদন, বিস্তারিত দেখুন। সেই সবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। আর আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম সরাসরি তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেস, সেটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং আর মাধবন, তারা একটা রায় দিয়েছিল গত 8ই এপ্রিল, এবং যেটার পর কিন্তু সারা দেশ জুড়ে রীতিমতন আমরা দেখতে পাই চর্চা শুরু হয়। তার কারণ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল প্রত্যেকটা রাজ্যে তাদেরকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 3 মাসের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আইনসভায় পাস হয়ে আসা কোনো বিল, সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা 3 মাসের মধ্যে তাদেরকে জানাতে হবে। এবার যে ঘটনাটা ঘটলো, প্রত্যেকটা আইনসভার যে স্পিকার, সেই স্পিকারদেরকেও কিন্তু 3 মাস সময় সীমা বেঁধে দেওয়া হলো। একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই সেই ঘটনাটাই কিন্তু ঘটালেন। তার কারণ আপনাদের জানা থাকবে যে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু আমরা দেখতে পাই রিসেন্ট কিছু ঘটনা যে একদম দল বদল করেন বিভিন্ন সময়, বিভিন্ন যে শাসক দল থেকে বিরোধী দলে চলে যায় এবং সরকার ফেলে দেওয়ার ঘটনা, অর্থাৎ ঘোড়া কেনা বেচা যেটাকে বলে রীতিমতন, যেটা করতে অমিত শাহ এক্সপার্ট বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই। রিসেন্টলি মহারাষ্ট্রের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা দেখলাম, একনাথ শিন্ডে সরকার সেই জায়গাটায় যেভাবে 37 জন বিধায়ক একদম রীতিমতন দল বদল করলেন এবং একদম স্পিকারকে সামনে রেখেই বলা যেতে পারে সম্পূর্ণ দেবেন্দ্র ফডনবিসের সরকার তৈরি হলো, সেটা সম্বন্ধে তো আপনারা ওয়াকিবহাল। কিন্তু এবার ঘটনাটা ঘটেছিল বিআরএস যে পার্টি, সেই বিআরএস পার্টির 10 জন এমএলএ একদম সরাসরি চলে এসেছিল কংগ্রেসের মধ্যে, এবং সেই কংগ্রেসে আসার ফলে তাদের কিন্তু রীতিমতন স্পিকার যে, অর্থাৎ সেখানকার বিধানসভার স্পিকার, তিনি তাদেরকে কোন রকম ভাবে একদম যে দল বদল বিরোধী যে আইন, সেটা তাদের উপর লাগু করছিলেন না, এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা কিন্তু কংগ্রেসের মধ্যেই রয়েছেন। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের সরকার চলছে তেলেঙ্গানায়, কিন্তু সেই ক্ষেত্রে একদম সরাসরি কেসটা উঠেছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি সরাসরি প্রথম যেটা জানান, সেটা কিন্তু রীতিমতন জগদীপ ধনখড় যে কথাটা বলেছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে। তার কারণ প্রথমেই তিনি বলে দেন যে সংসদ কখনোই কিন্তু সুপ্রিম কোর্টের উপরে নয়, সংসদে নিয়ে নেওয়া যে কোনো যে আইন তৈরি হওয়ার যে কোনো আইন, তার উপর সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতন বক্তব্য রাখতে হবে এবং সেই বক্তব্য শুনতে হবে সংসদকে। এমন কথা বলার মাধ্যমে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ফেলে দিয়েছেন বি আর গাওয়াই, এবং তার সঙ্গে তিনি বলেছেন যে একদম এই মুহূর্তে স্পিকারকে কিন্তু ঠিক করতে হবে 3 মাসের মধ্যে তিনি দল বদল বিরোধী আইন এদের বিরুদ্ধে লাগু করবেন কিনা। অর্থাৎ একদম বিআরএস পার্টি ছেড়ে যারা গিয়েছেন 10 জন এমএলএ, তারা বিআরএস এ আছেন না কংগ্রেসে আছেন, সেটা স্পিকার স্পষ্ট করুক। এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভোটে জেতার সময় কিন্তু মুকুল রায় তিনি বিজেপি হয়ে জিতেছিলেন 2021 সালে, তারপর তিনি দল বদল করে চলে যান, তিনি বিধানসভার ভেতরে বিজেপির বিধায়ক হিসেবে এখনো পর্যন্ত রয়েছেন। সুতরাং সেই যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা কিন্তু প্রত্যেকটা রাজ্যে স্পিকার, অর্থাৎ বিধানসভার স্পিকারদের উদ্দেশ্য করে কিন্তু একদম সুপ্রিম কোর্ট বড় আজকে একটা নির্দেশ দিল যে একদম সরাসরি 3 মাস সময় বেঁধে দেওয়া হলো, তার মধ্যে যদি কোনো বিধায়ক দল বদল করে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এবং অন্যদিকে একদম কিন্তু লোকসভার যে স্পিকার, লোকসভার স্পিকারকে নিয়েও কিন্তু রীতিমতন একটা তিনি বলেছেন যে তাকে কিন্তু এই প্রস্তাবটা একদম লোকসভায় আনতে হবে, সংসদের মধ্যে আনতে হবে, যে এই যে দলবদল বিরোধী প্রস্তাব, এটা কিন্তু আনাটা খুব জরুরি।
প্রধান বিচারপতি বলছেন। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার তৈরি করে তাদের তো মূল অস্ত্রটাই হচ্ছে অন্য দল থেকে একদম জেতার পর, ভোটের রেজাল্ট বেরোনোর পর তারা যদি দেখে যে ম্যাজিক ফিগারের বেশ খানিকটা কাছাকাছি তারা আছে, তাহলে কিন্তু তারা দল বদল করে একদম নিয়ে চলে আসবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাদের কিন্তু এইরকম একটা প্ল্যানের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই। বিভিন্ন সময় যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা বলেন যে 110 থেকে 120টা আসন যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি পায়, তাহলে 148 করা ফেলাটা তাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তিনি কিন্তু সরাসরি তেলেঙ্গানাতে এই 10 জন যে এমএলএ তারা বিআরএস পার্টি ছেড়ে কংগ্রেসে এসে সামিল হয়েছিলেন এবং এখনো পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা তারা ভোগ করছিলেন এবং সরকারি যে এমএলএ, সরকারি দলের এমএলএ হয়ে তারা ছিলেন, সেটা সম্বন্ধে কিন্তু সেখানকার স্পিকারকে একটা সিদ্ধান্ত এবার নিতে হবে। এবং অন্যদিকে তারা যদি কংগ্রেস ছেড়ে আবার চলেও যান, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এমএলএ হিসেবে থাকেন, তাহলে কিন্তু কংগ্রেসের খুব একটা অসুবিধা হবে না। তার কারণ কংগ্রেসের কিন্তু এই মুহূর্তে 74 জন এমএলএ রয়েছেন, 110টা তেলেঙ্গানায় মোট বিধানসভা আসন এবং তার মধ্যে 74 জন এমএলএ রয়েছে কংগ্রেসের। এই 10 জনকে মিলিয়ে এবার 10 জন যদি ছেড়ে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে 64 জন এমএলএ থাকবেন এবং তাতেও কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু এইটা যদি অন্যান্য রাজ্যে ঘটে থাকে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে ভারতীয় জনতা পার্টি। তার কারণ বিভিন্ন দল থেকে নেতা ভাঙিয়ে, মন্ত্রী ভাঙিয়ে এবং এমএলএ ভাঙিয়ে নিয়ে আসাটা কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা প্র্যাকটিস এবং সেটার মাধ্যমে বিভিন্ন রাজ্যে কিন্তু সরকার তৈরি হয়েছে। এবং রিসেন্টলি যে সরকারটা তৈরি হয়েছে মহারাষ্ট্রে, সেইটা সম্বন্ধে কিন্তু রীতিমতন চাপেই পড়বে ভারতীয় জনতা পার্টি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু সংসদকে আরো একবার নিজেদের ক্ষমতা, এবং সংসদ যে সুপ্রিম নয়, সংসদের ওপরেও যে আছে সুপ্রিম কোর্ট, সেটা মনে করিয়ে দিলেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। এবং তার সঙ্গে আমরা যে ছবিটা দেখলাম যে একদম দল বদল নিয়ে কিন্তু এবার একটা সরাসরি স্পিকারদেরকে 3 মাস সময়সীমা বেঁধে দিলেন বি.আর. গাওয়াই। এবং দল বদল করলে তার প্রেক্ষাপটে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এমএলএ বা যতজন এমএলএ দল বদল করছেন তারা কোন দিকে থাকবেন, তারা কোন দলের হয়ে থাকবেন, এবং দল বদল বিরোধী আইন সেটাকে আনতে হবে। বুঝতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপেই পড়লো আবারও মোদী সরকার। তার কারণ একদম সরাসরি তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস তামিলনাড়ু গভর্নরের কেসটা নিয়ে অলরেডি কিন্তু রাষ্ট্রপতি নিজে চিঠি লিখেছেন এবং সুপ্রিম কোর্ট সেই চিঠির উত্তর দেওয়ার জন্য 5 সদস্যের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই সহ একদম 5 সদস্যের একটি বেঞ্চ গঠন করেছে। তারা রীতিমতন পর্যালোচনা করে রাষ্ট্রপতির 14 দফা প্রশ্নের উত্তর দেবেন। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম সরাসরি সুপ্রিম কোর্ট যেভাবে কামান দাগলো, একদম রীতিমতন আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা রাজ্যের বিধানসভার স্পিকার এবং সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার ওপর যেভাবে ক্ষিপ্ত হলো সুপ্রিম কোর্ট এবং বিধানসভার স্পিকারদেরকে 3 মাস সময়সীমা বেঁধে দিল যে 3 মাসের মধ্যে ঠিক করতে হবে যারা দল বদল করছে তারা কোন দিকে থাকছে, তাদের উপর দল বদল বিরোধী আইনটা লাগু করতে হবে এবং সেই দল বদল বিরোধী আইনের প্রস্তাবটা আনতে হবে লোকসভাতে একদম ওম বিড়লাকে। সুতরাং সমস্তটাই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যেমন বলবে তেমন ভাবে চলতে হবে। এবং সরাসরি কোথাও গিয়ে তিনি কিন্তু এইটাও একদম রীতিমতন ওয়ার্নিং দিয়ে দিলেন যে লোকসভার স্পিকার কোনো মতেই যেন না ভাবে যে তিনি সবার উপরে, এবং তার উপরেও কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। এবং তিনি যদি সুপ্রিম কোর্টের আইন না মানেন, সুপ্রিম কোর্টের বক্তব্য না মানেন, তিনি যদি সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী একদম এই যে দলবদল বিরোধী আইনের প্রস্তাবটা একদম লোকসভায় না আনে, তাহলে কিন্তু তাকেও তার ফল ভুগতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিতে পিছপা হবে না, সেটা কিন্তু কোথাও একদম স্পষ্ট করে দিয়েছেন বি.আর. গাওয়াই। ঐতিহাসিক একদম মুহূর্ত। এই মুহূর্তে ঠিক যখন রাষ্ট্রপতি রাজ্যপালদের একদম সময়সীমা বেঁধে দিয়েছিলেন জেবি পাদ্রিওয়ালা এবং আর মাধবন 8ই এপ্রিল 2025, ঠিক তখন 2রা আগস্ট 2025 আবারও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বেশ খানিকটা বেকায়দায় পড়তে পারে তেমনই কিন্তু মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কথা যদি ওম বিড়লা না শোনেন এবং সেই ক্ষেত্রে তিনি যদি পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেন, তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরবর্তীতে রীতিমতন কিন্তু চাপ পেতে পারেন। এবং অন্যদিকে যদি তিনি সুপ্রিম কোর্টের কথা শুনে সংসদে এরকম একটা প্রস্তাব আনেন, তাহলে কিন্তু তার অবস্থা, তার পরিণতি জগদীপ ধনকরের মতোই হবে, তেমনই কিন্তু মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। সুতরাং এখন দেখার বিষয় যে জগদীপ ধনকরের মতোই তিনি আবার সরকার বিরোধিতায় মত্ত হন, নাকি তিনি তার মতোই যেমন তিনি সরকারের হয়ে বিভিন্ন সময় ব্যাটিং করেন তেমনই ব্যাটিং করবেন। আপনাদের উপর সমস্তটাই রাখলাম, আপনারা সম্পূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে কি বলবেন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কত বড় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত কিংবা একদম সরাসরি বক্তব্যটা রেখেছে সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।